আমি যখন এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, যখন এখানে এত বেশি আমার খুব অবাক লাগে যখন আমি এমনও নায়িকা আছেন যিনি আমার পেছনে অনেক কথা বলছেন, আমি শুনেছি, আমি বলছি ওকে ফাইন, ইটস ওকে, বাট দরকার নেই, এটা বলার কোনো দরকার নেই। আমি কাউকে নিয়ে কথা বলছি না, আমাকে নিয়ে কথা বলার কোনো দরকার নেই। আমার মনে হয় এমনও হয়েছে তিনি সামনে এসে আমাকে জড়িয়ে দিয়েছেন। বাপির সাথেও দূরত্বটা এভাবেই করা, কারণ আমার এবং তার দুজনেরই মনে হচ্ছিল সামহাও এত বেশি গুঞ্জন, এত বেশি কথা যে বাপ তুইও দূরে থাক আমিও দূরে থাকি, এগুলো নেওয়া উচিত না, কারণ সামহাও আমাকে কাজ করতে হবে, তোকে কাজ করতে হবে। হ্যাঁ, সো আমাদের ডিটাচমেন্টটা আসলে ওভাবে। বাট দিস ইজ ট্রু যে আমাকে যদি কখনো প্রয়োজন পড়ে, এবং আমি এটাও আমি জানি যে আমারও যদি কখনো প্রয়োজন পড়ে বাপ্পি সবার আগে এখানে, এবং আমি দুদিন আগেও কিন্তু স্ট্যাটাস দিয়েছি 26 তারিখ আমার ব্রেকআপ হয়েছে 2 বছর। সো এরকম একটা স্ট্যাটাস দেখুন, এই 2 বছরে যদি আমার লাইফে কেউ থাকতো, আমি অতটুকু মানে ডিসরেসপেক্ট কাউকে করব না যে তাকে একেবারে অস্বীকার করে দেওয়া এই 2 বছরের মধ্যে যদি আমার জীবনে না। আমার মনে হয় যতদিন আসলে আমার চাহিদা থাকবে এখানে, ততদিন আমি কাজ করতে চাই। তবে আমি তো বলেছি যে আমার কিন্তু পরিচালক হওয়ার ইচ্ছা আছে বেশ। যখন আমার মনে হবে নায়িকা হিসেবে আমাকে আর কেউ চাচ্ছেন না, সত্যি কথা, আমি তারপর থেকে চেষ্টা করবো পরিচালনায় আসা। তবে একটা বিষয় নিয়ে আমি সাকিব প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে যাবো, সেটা হচ্ছে সাকিবের হাতে সাকিবের করা আর 3-4টা ছবি রয়েছে, কিন্তু তারপরও খোকন ভাই এবং সাকিবের কেমিস্ট্রি যেহেতু একেবারে মাখো মাখো, আগুন রিলিজের সম্ভাবনা বেশি বলে ধারণা, সেটা হচ্ছে নায়িকাও মানুষ দেখতে চায়। হ্যাঁ, রাইট। সো কলকাতার নায়িকা রয়েছে একটা ছবিতে, বুবলি আছে আর একটা ছবিতে, তো সেই ছবিগুলো বাদ রেখে এই ছবিটা কেন তুমি মানে সেই ছবির একজন অংশীদার হিসেবে কি বলতে চাও? যেহেতু বাকি দুটো সিনেমা আসলে আমি দেখিনি, না কেউই দেখিনি, আমি যদি দেখতাম তাহলে আমার পক্ষে এটার রিপ্লাই দেওয়া অনেক ইজি হয়ে যেত। যেহেতু আমি দেখিনি, আমি আসলে এই প্রশ্নের উত্তর দেওয়াটা অবান্তর হয়ে যাবে। মানে এই জন্যই আসা উচিত, আগুনটা আসলে যে যায় বলেন এই জন্য আসা উচিত। আমার মনে হয় প্রথম কথা হচ্ছে সাকিব আর খোকন জুটির তো একটা হিউজ একটা সুনাম আছে। হ্যাঁ, তাদের জুটির উপরে এখানে নায়ক নায়িকাও ফ্যাক্ট না, অনেকটা আসলে তাদের জুটিটাই অনেকটা স্ট্যাবলিশ জুটি, সেটা একটা ব্যাপার হতে পারে। আর আমি যেহেতু ওই দুটো সিনেমা দেখিনি, এতটুকু বলতে পারি যে আমি যদি সাকিবিয়ান হই, কিংবা আমি যদি সাকিব খানের ভক্ত হই, কিংবা আমি বাংলা সিনেমার ভক্ত, বা আমি পৃথিবীর কোনো একটা সিনেমার ভক্ত, আমি সিনেমা দেখি, আমার জন্য আগুন সিনেমা। যদি আমি টাকা দিয়ে ঢুকে যদি আমি শীষ বাজাতে চাই, আমি হাতে তালি দিতে চাই, আমি আমার জামা খুলে নাচতে চাই, একজন পুরুষ হিসেবে বলছি ডেফিনেটলি, সো সেই ক্ষেত্রে আগুন সিনেমা। অর্থাৎ এই যে পাঠান, আমি যখন ইন্ডিয়াতে পাঠান দেখেছি ওখানকার অডিয়েন্সরা সব জামা কাপড় খুলে গানের সাথে নাচছে, ইয়া করছে, সো এগুলোই তো কমার্শিয়াল সিনেমার বিউটি না। এবং হাসতে হাসতে তারা গালি দিচ্ছে, আমি দেখেছি তারা গালি দিচ্ছে যে আরে এই গালিটা অমুক গালিটা দিয়ে বলছে কি ছবি বানাইছে, ওফ, এই যে এটা কিন্তু কমার্শিয়াল সিনেমার বিউটি। সো আমি বলবো যে আগুন হচ্ছে সেরকম একটা সিনেমা, 100% কমার্শিয়াল সিনেমা। আচ্ছা আচ্ছা। সো মানুষ যদি মজা করতে চায় তাহলে আগুন দেখতে আসা উচিত। তোমার এই যাবতকালে যতগুলো ছবি রেডি আছে তার ভিতরে তুমি আগুনকে অবশ্যই এগিয়ে রাখো। আমার ক্যারেক্টারের কথা যদি বলেন তাহলে আমি বলবো কুস্তিগির। হ্যাঁ, যদি একজন অভিনেত্রী হিসেবে আমার স্যাটিসফ্যাকশনের জায়গাটা বলতে 100% স্যাটিসফাইড আমি কুস্তিগিরের ঝিনুক চরিত্র করে। কিন্তু যদি ওভারঅল একটা সিনেমার কথা বলেন, এটা কি এজন্য বলছো যে ওখানে তোমার প্রায়োরিটাইজ জায়গাটা বেশি, প্রায়োরিটির বেশি না, এখানে সাকিবই আসলে বটবৃক্ষের মতো সাকিবের ছবি। কুস্তিগির যখন সেন্সরে গিয়েছে, আমার প্রথম সিনেমা হিসেবে, আমার 5 নম্বর সিনেমা, বাট ফার্স্ট কুস্তিগির গেছে সেন্সরে, আমি সেখান থেকে অঞ্জনা আপার ফোন পেয়েছি, আমাদের চিত্রনায়িকা অঞ্জনা আপা, আমি সেখান থেকে অরুণা বিশ্বাসের ফোন পেয়েছি। এবং বলা উচিত না, বাট সামহাও তারা আমাকে বলেছেন, আমি জানি না বলার ঠিক কিনা, তারপর তারা আমাকে সরাসরি এই কথাটা বলেছেন যে আমরা সবাই শুধু এতটুকুই বলছিলাম যে কোনো নায়িকার সিনেমা দেখে যদি আমাদের মনে হয়েছে এখানে ন্যাকামি নেই, ক্যারেক্টারটাও 100% ঠিকঠাক মতো করেছে, শাবনূরের পরে যদি আমাদের মনে হয়েছে এরকম দুষ্ট ক্যারেক্টার কেউ করতে পারে কমার্শিয়াল সিনেমায়, তবে এটা ইমে। এবং আমার চোখ দিয়ে পানি পড়ছিল যখন শাহিন সুমন ভাই আমাকে ফোন দিয়েছেন। শাহিন সুমন ভাই বলছে তুমি কি জানো তোমাকে নিয়ে এগুলো বলেছে, এবং আমাকে ফোন দিয়ে তার একই কথা বলেছেন,
আমার চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়েছে। এবং আমি আমাদের অরুণা বিশ্বাস দিদিকে একটা কথা বললাম যে দিদি আপনার জন্ম হয়েছে অভিনয়ের মধ্যে, ওনার বাবা যেহেতু এত বড় একজন নামকরা মানুষ, আমি বললাম আপনার মুখে এই প্রশংসা শোনা আমার জন্য অনেক বড় ব্যাপার। সত্যি সত্যি। এবং আমি যে বললাম না সিনেমার সাথে আমার প্রেমটা আস্তে আস্তে হয়েছে, এইগুলোও অনেক কারণ যে আমি এই প্রশংসা পেয়েছি বলে আসলে প্রেমটা হয়েছে। সো সামনে আসলে একেবারে যাহারা মৃত্যুময় দিন আসছে, ঈদের পর থেকে কাঁপাবে আমাদের কমার্শিয়াল পুরো বাণিজ্যিক মশলাদার ছবি নিয়ে। যে বিষয়টা আসলে এই যে অ্যাপ্রিসিয়েট করা, যদিও ওখান থেকে ফোন পাওয়াটা সিনিয়রদের ফোন পাওয়া, কিন্তু আমরা যেটা দেখি গোত্রে গোত্রে বিভক্ত তোমরা নায়িকারা, মানে বিশেষ করে নারী অভিনেত্রীরা, যে এরা এই তিনজনের প্রশংসা করবে, ওরা ওই দুজনের প্রশংসা করবে, এই দুজনে বা এই দুজনকে দেখে না, এই জন্য ওই দুজনের লাইক দেয় না বা কাউ ছবি শেয়ার করে না। নায়কদের ভেতরে আমরা তুলনামূলকভাবে এটা কম দেখি, অলমোস্ট সবাই একটু একসাথে একজন একজনের পোস্টারটা শেয়ার করছে। তোমরা তো হিংসুটে কেন? না, আমি তো অনেকের পোস্টার শেয়ার আমি পার্সোনালি করি না প্রশ্নটা, মানে ইন জেনারেল আসলে তোমরা তো ছন্ন ছাড়া কেন? আমার সাথে ফেসবুকে যে কজন আছেন তাদের সাথে তাদের ফেসবুকে কেন থাকতে হবে? রিপ্লাই দিচ্ছি, তারা দিচ্ছে। পূজাচেরির একটা ছবি রিলিজ পেলে ওকে ফেসবুকে রাখতে হবে কেন? ওর ছবিটা তুমি প্রমোশন করবে। আমি তো কেন, পূজাচেরি গোলুই তো আমি অলরেডি শেয়ার দিয়েছি। গোলুই যখন রিলিজ পেয়েছে আমি অবশ্যই শেয়ার দিয়েছি, শানও দিয়েছিলাম। সেই ঈদের সম্ভবত 3টে সিনেমা ছিল, 3টে সিনেমার পোস্টারই সম্ভবত আমার পেজ থেকে শেয়ার দিয়েছিলাম। তারপরে আরিফিন শুভ, ভুলে গেছি ঐশী নাম সম্ভবত, আরিফিন শুভর ওই সিনেমাটাও তো আমি পোস্টার শেয়ার দিয়েছি। হ্যাঁ, কিন্তু তুমি ব্যক্তিগতভাবে নিও না বিষয়টা। আমি এজন্য বলছি, ধরো ব্যাক টু দ্য মানে 25-30 ইয়ার্স আগে আমরা কি দেখতাম? আমরা দেখতাম না, আমরা চিত্রালীতে খবর পেতাম, পড়তাম যে অমুক ছবির সাকসেসের জন্য শাবানাপার বাসায় এই 10টা ফ্যামিলির দাওয়াত, রোজিনাপার বাসায় 10 নায়িকার দাওয়াত। এগুলো ধরো মানে এখন তো ফেসবুকের যুগ, এখন সব কিছুই দেখা যায় বা বোঝা যায়। তো এগুলো তো এই কালচারটাই তো নাই। বুঝলাম দাওয়াত খাওয়া, অনেক খরচ টরচ, রান্না বান্না করে, না আমি তো আসবো, এই রিলেশনটা কেন না? এই বিচ্ছিন্নতা কেন? আমি জানি না। আমি যাদের থেকে ডাক পেয়েছি আমি চেষ্টা করেছি সেই দাওয়াত রক্ষা করার জন্য, এটা আমি চেষ্টা করি সব সময়। আর আরেকটা জিনিস হচ্ছে, আসলে আমি তো প্রথমেই বললাম যে সামহাউ এই ইন্ডাস্ট্রির টেবিল ওয়ার্কে আমার একটু ঝামেলা আছে, আমার জন্য সমস্যা হয়ে যায় কাজ করতে এখানে, যার জন্য আমি অনেক সিনেমা কাজ করি না, অনেক সিনেমা আমি ফিরিয়ে দিয়েছি। সো আমার মনে হয় আসলে আমাদের অনেক কিছুর সমস্যা, আমি নিজেও সেটা স্বীকার করি। হ্যাঁ, আমি তো কয়েকটি ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, আমি দেখা গেছে যে একটা সময় আমি নাচের স্কুলে নাচ শিখাতাম, আমি গান সুর করেছি, আমি সিঙ্গারদের নিয়ে বসছি। সো আমার তো অনেকগুলো ক্ষেত্রে আসলে কাজ করা হয়েছে। আমার মনে হয় না সিনেমার মতো এত বেশি এদিক সেদিক আমি আর কোথাও দেখেছি। আরেকটা অদ্ভুত ব্যাপার মনে হয় যে আমি যখন আর্ট করতাম তখন আমাদের যিনি আর্টের যিনি টিচার ছিলেন তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে যার মন যত পরিষ্কার তার হাতের টান তত পরিষ্কার হবে ছবি আঁকতে গেলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমাকে তিনি এই কথাটা বলেছিলেন চায়নাতে যখন আমি মানে ড্রয়িং এর উপর ক্লাস করি, তখন আমাকে এটা বলেছে যে তার হাতে, এবং শিল্পীদের মনে, যেই শিল্পীর মনে ন্যূনতম অহংকার থাকবে, ন্যূনতম খারাপ কিছু থাকবে, সে কখনো শিল্পী হতে পারবে না, সে একটা ভান ধরে বসে থাকবে যে সে শিল্পী। সো আমি কিন্তু এগুলো শুনে বড় হয়েছি, আমার বেড়ে ওঠা এসব শুনে। সো স্বাভাবিকভাবেই আমি চেষ্টা করি এগুলো সব কিছু রক্ষা করতে। আমার দিক থেকে আমি অনেক বেশি, কিন্তু আমি যখন এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, যখন এখানে এত বেশি আমার খুব অবাক লাগে যখন আমি এমনও নায়িকা আছেন যিনি আমার পেছনে অনেক কথা বলছেন, আমি শুনেছি, আমি বলছি ওকে ফাইন, ইটস ওকে, বাট দরকার নেই, এটা বলার কোনো দরকার নেই। আমি কাউকে নিয়ে কথা বলছি না, আমাকে নিয়ে কথা বলার কোনো দরকার নেই। আমার মনে হয় এমনও হয়েছে তিনি সামনে এসে আমাকে জড়িয়ে ধরেছেন আবার। হ্যাঁ হয়। তো আমার ক্ষেত্রে যেটা আমি বলবো যে এটা আসলে সামহাও কোনোভাবে হয়তো বা পারিবারিকভাবে যে আমরা বেড়ে উঠছি সেখানকার প্রতিফলনও হতে পারে, অথবা যারা এই ধরনের কাজ করেন তারা আসলে নিজেদের যে জায়গা আছে, যে অবস্থান আছে, সেটা নিয়ে খুব বেশি ইনসিকিউরিটি ফিল করেন। কারণ আমি যদি সিকিউরিটি ফিল করি, আমি যদি সিকিউরড হই আমার জায়গাটাতে, আমার তো মনে হয় না আরো 10 জনের কোনো কিছু আসলে আমার কিছু যাবে আসবে। একদম, তাই তো? ভেরি বোল্ড অ্যান্সার। এবং এই অবস্থার আসলে পরিবর্তনটা হওয়া উচিত। অনেকে বলেন আসলে ছবি নাই, অনেক দুঃখ কষ্ট হিংসা, এই জন্য ঘরে খুব জ্বালাপোড়া করে। এটাও হতে পারে, আসলে কাজ যখন বাড়বে তখন আসলে শিল্পীর মনে এসব থাকা উচিত না। কোন শিল্পীর মনে বেসিক অর্থ হচ্ছে ছবি থাকুক আর না থাকুক তোমার মানবিক গুণাবলী তো আসলে মরে যায় না। দিন শেষে তো আপনি আমি মানুষ। রাইট। আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি, আর একটা ছোট বিরতি নিয়ে অল্প কিছুক্ষণ থাকবো। তার আগে 2-3টা বিষয় একটু জানার ইচ্ছা, যে
অনেকেই হয়, অনেকের হয়েছে যে সেটা প্রেম হোক বিয়ে হোক, তুমি বললা যে বিয়ে আপাতত ইচ্ছা নেই, কিন্তু কোনো কারণে যেহেতু তুমি অনেক কিছু করো, কোনো কারণে মনে হলো যে না ফিল্মটা করব না, এত ঝামেলা, এ ধরনের অবস্থায় যাবে কিনা আজকে একটু রেকর্ড করে রাখি। হ্যাঁ, এই ধরনের অবস্থা অবশ্যই যেতে পারে, তবে সেটা এমন না যে হুট করে ছেড়ে দিলাম ভালো লাগছে না সেরকম না। মানে প্রেস মিট করে জানাবাই তো? না না, প্রেস মিট না। আমার মনে হয় যতদিন আসলে আমার চাহিদা থাকবে এখানে ততদিন আমি কাজ করতে চাই। তবে আমি তো বলেছি যে আমার কিন্তু পরিচালক হওয়ার ইচ্ছা আছে বেশ। যখন আমার মনে হবে নায়িকা হিসেবে আমাকে আর কেউ চাচ্ছেন না, সত্যি কথা, আমি তারপর থেকে চেষ্টা করব পরিচালনায় আসার। তবে যতদিন পর্যন্ত মানুষ আমাকে চাইবেন, আমার পরিচালকরা প্রযোজকরা চাইবেন, আমি চাই যে নায়িকা থাকতে। কারণ যে যাই বলুক, দিন শেষে যখন মানুষ আমাকে চিনে, মানুষ আমার সাথে কথা বলে, এবং বাংলাদেশে এত মানুষ, নায়িকা কজন বলেন? এত কোটি কোটি মেয়ের মধ্যে তো হাতে গোনা সেই 5-10 জনই তো, তার মধ্যে যেহেতু আমি একজন, স্বাভাবিকভাবে আমি চাইবো এটার ক্রিমটা নিতে, তাই তো? সো মানুষ যতদিন আমাকে চাইবেন ততদিন আমি কাজ করতে চাই, কিন্তু যেদিন মনে হবে যে না আসলে ওর দ্বারা আর হচ্ছে না, তারপর থেকে আমি ডেফিনেট। বাট ইন্ডাস্ট্রি ছেড়ে যাওয়ার ইচ্ছে আমার নেই। আমার ইচ্ছা, আমি সেটা, আমার খুব ইচ্ছা যে আমি ইন্টারন্যাশনালি যাব আমার ছবি নিয়ে, খুব ইচ্ছা আমার যে আমি নিজে সিনেমা বানিয়ে সেটা নিয়ে, এবং আমার 3টি গল্প কিন্তু অলরেডি রেডি আছে। আমি জানি যে আমি কোন সিনেমা, না ব্ল্যাক মানি আমি কখনোই সিনেমা করব না। ব্ল্যাক মানি সিনেমা করলে নায়ক হবে কে? কার শিডিউল নিব? ব্ল্যাক মানি একটা মেয়ের গল্প, তো হ্যাঁ একটা মেয়ের গল্প। এখানে যিনি পুরুষ রয়েছেন তিনি আসলে তাকে ভিলেনও বলা ঠিক না, হিরো বলা ঠিক না, মানে বাপ্পিকে রাখা যেতে পারে ছোট ক্যারেক্টারে, হচ্ছে একটা মেয়ের উপরে। হ্যাঁ, সো বাট আমি যদি সামনে পরিচালনা করি, হয়তোবা প্রথম সিনেমার নাম হতে পারে হ্যামিলনের বাঁশিওয়ালা, আজকে বলে দিলাম। সো হ্যামিলনের বাঁশিওয়ালা প্রথম সিনেমা হতে পারে, যাহারা মিতু নির্মিত। হ্যাঁ ভাই, আসিতেছে। আচ্ছা, বাপ্পি ছেলেটা কেমন বলো তো? বেশ ভালো, তবে একটু বোকা। একটু না, ও বেশ বোকা, অনেক বোকা, অনেক বোকা, এটুকু বলতে পারি। হ্যাঁ, বাপ্পির সাথে তোমার সহ বেশ কয়েকজনের প্রেম, মানে প্রেমের গল্প 2 মাস 3 মাস করে ছড়িয়ে বেড়ায় ইন্ডাস্ট্রিতে। না, আমার সাথে 2-3 মাস না, আমার সাথে প্রায় 1.5 বছরের গল্প শুনেছি আমি। ও তাহলে আমি ভুল শুনেছি, যে আমার যখন ব্রেকআপ হয়, ব্রেকআপ হওয়ার আগে থেকে আমি ওর সাথে আমার প্রেমের গল্প। গোপনে বিয়ে টিয়ে করে ফেলছো বাপ্পিকে? বাপ্পিকে? হ্যাঁ, কোনো পসিবিলিটি নেই, একদমই নেই। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে আমার সাথে বাপ্পির যে সম্পর্ক ছিল, যে ধরনের সম্পর্ক ছিল, আমার মনে হয় না ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে যত ছেলে বা মেয়ে কাজ করে তাদের কারোর মধ্যে এত ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল, এতটাই ভালো বন্ধু ছিলাম আমরা। একই কথা আমি আজকে রাতারটা যদি রিওয়াইন্ড করি, অপু বিশ্বাস এই কথাটা বলতে। কার সাথে? অপু বিশ্বাস এবং বাপ্পির বিয়ের একটা গুঞ্জন হয়ে গেছিল, অপুকে আমি জিজ্ঞাসা করেছিলাম, প্রশ্নই আসে না বাপ্পিকে কেন, ওর সাথে আমার ছোট ভাই, বন্ধুত্ব সুলভ কথা, এবং তুমি যা যা বললা এগুলো শুনেছি। আমি তো এতটুকুই শুনেছি যে দিদি দিদিই করতো অপু বিশ্বাসকে। আমার সামনেও ফোন এসছে, আমরা একই সেটে কাজ করছি কুস্তিগিরে, তখনও ফোন এসছে, আমি দেখেছি। সম্ভবত ওদের ইফ আই এম নট রং শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 তখন রিলিজ হবে, তখন কথা বলতো, কারণ আমরা তো একই সেটে। তো সেই সময় তো আমি দিদি দিদিই শুনেছি, একদম সত্যি কথা। আমি যেটা দেখেছি সেটাই আমি বলবো, আমি এটা দেখেছি। আর আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমার সাথে না, আমার সামনে আমি দেখেছি অপু বিশ্বাসকে দিদি। তোমাকে তো দিদি বলে না? আমাকে দিদি বলার প্রশ্ন আসে না, কারণ আমি ওর অনেক ছোট। কিন্তু কাজ করতে গিয়ে আমরা এত ভালো বন্ধুত্ব হয়ে গেছিল যে আমরা তুই তুকারি করতাম। সামহাউ সেখান থেকে আমাদের ডিটাচড হয়ে গেছে। ডিটাচড হওয়ার বেশ কিছু কারণও আছে। বন্ধুত্বে ডিটাচড হওয়ার কি তুমি প্রেম করনি তো? না, বন্ধুত্বে ডিটাচড হওয়ার অনেক কারণ থাকে, এটাই হচ্ছে সবথেকে বড় রিজন। প্রেম হলে সেখানে ব্রেকআপ হয়, কিন্তু বন্ধুত্বের ডিটাচমেন্টে কষ্ট হয় বেশি। মানে ও কি প্রেমের খবর ছড়িয়েছে বলছো? না, সেরকম কিছু না। প্রেমের খবরটা সে ছড়াতে হয় না। আমি আপনার সাথে 2 দিন বসবো, জাস্ট 2 দিন, আর 3 দিনের দিন আপনি শুনবেন আপনার সাথে আমার প্রেম। এবং খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমি আমার প্রেমের নিউজ শুনতে 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 লাস্টে গিয়ে আমি ফেসবুকে প্রতিদিন আমার স্ট্যাটাস দিতে হয় আম সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, বাট আমি জানি যে আমার কেন দিতে হচ্ছে। হ্যাঁ, সো আমার ক্ষেত্রে এমন। এবং আমি 2 দিন আগেও কিন্তু স্ট্যাটাস দিয়েছি, 26 তারিখ আমার ব্রেকআপ হয়েছে 2 বছর। সো এরকম একটা স্ট্যাটাস। দেখুন, এই 2 বছরে যদি আমার লাইফে কেউ থাকতো, আমি অতটুকু মানে ডিসরেসপেক্ট কাউকে করব না যে তাকে একেবারে অস্বীকার করে দেওয়া। এই 2 বছরের মধ্যে যদি আমার জীবনে কেউ থাকে। একদমই। তুমি তোমার প্রকৃত বন্ধুকে আসলে অনেক দিন ধরে বিলং করো, যার সাথে কথা বলে একটু আরাম পাও? সেটা হচ্ছে কারিম আর নীলিমা নামে আমার ইউনিভার্সিটি লাইফের 2 জন বন্ধু আছে। স্কুল লাইফে জলি নামে একজন আছেন। এই 3 জনের সাথে আমার বেশ ভালো কানেকশন এখনো। সো এরাই আমার খুব ভালো বন্ধু, যে দেখা যাচ্ছে সব কিছু শেয়ার করা হয় এদের সাথে। আর ওই একই কথা, ইন্ডাস্ট্রিতে আসলে বন্ধু হয় না, তোমারও তাই? আমার বন্ধু হয়েছিল এবং স্টিল নাও আমি বলবো যে আমি আর বাপ্পি ফ্রেন্ড। এখন যদি বাপ্পির আমাকে কোনো প্রয়োজন হয় কোনো কাজে,
আমি বলবো যে আই এম ওকে, আই এম উইথ ইউ। যেমন আমাদের বাপ্পি তুই ফিরে আয়, তোর বন্ধু ডাকছে। বাপ্পি ফিরে আয় না, বাপ্পি ফিরে আয় না, আমি চাই না, আমি চাই না। তুমি যাচ্ছ না? না আমি চাই না। আমার মনে হয় যে আমার প্রেমের সম্পর্কে যেরকম আমি একটু আগে বললাম যে আমি চেয়েছিলাম ডিসকানেকশনটা হোক, বাপ্পির সাথেও দূরত্বটা এভাবেই করা, কারণ আমার এবং তার দুজনেরই মনে হচ্ছিল সামহাও এত বেশি গুঞ্জন, এত বেশি কথা যে বাপ তুইও দূরে থাক আমিও দূরে থাকি, এগুলো নেওয়া উচিত না, কারণ সামহাও আমাকে কাজ করতে হবে, তোকে কাজ করতে হবে। হ্যাঁ, সো আমাদের ডিটাচমেন্টটা আসলে ওভাবে। বাট দিস ইজ ট্রু যে আমাকে যদি কখনো প্রয়োজন পড়ে, এবং আমি এটাও আমি জানি যে আমারও যদি কখনো প্রয়োজন পড়ে, বাপ্পি সবার আগে এখানে থাকবে। রাইট।